আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর শারীরিক অবস্থার অবনতি। একদিনে 4 বার বন্ধ হার্টবিট, কমছে রক্তচাপ। দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী। শাহজালাল বিমানবন্দরে বসছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক সিস্টেম। মে মাসের মধ্যেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু। দক্ষভাবে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। ঘরে বাইরে মশার রাজত্ব। খুলনায় প্রতি বছর কোটি টাকা খরচেও মিলছে না সুফল। ক্ষুব্ধ নগরবাসী। জনবল সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। এবং হজে যেতে পারবে না 15 বছরের কম বয়সীরা। শিশুদের সুস্থতা ও নিরাপত্তা ভাবনায় সৌদি সরকারের সিদ্ধান্ত। ইতিবাচক বলছেন প্রবাসী বাংলাদেশিরা। সকালের সময় সঙ্গে আছি আমি শাখাওয়াত হোসেন শাহ। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। তার সফর ঘিরে সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত থাকার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের উপর সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে, তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু, পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন, তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ। এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এইগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের খবরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের হাওয়া। লাখো রোহিঙ্গার সঙ্গে গণ ইফতার অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে পথঘাট। আশেপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
নিজ ভিটায় ফেরার আকুতি জানানোর অপেক্ষায় আছেন আশ্রয় শিবিরের বাসিন্দারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প 20, চারপাশ অনেকটাই পাহাড় বেষ্টিত। এখানেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। তাই পুরো এলাকায় চলছে প্রস্তুতি। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছে ত্রিপল, তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবেন 18 নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র। তাই এসব স্থানে যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত, বসানো হয়েছে নতুন ইট। একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আশ্রয় শিবিরে আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। আর গদা আছে নাকি ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশ এখন বড় আছে খুশি লাগে তাই আর সাথে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বড় ইন্টারনেট গুডরেস তাই দিয়ে আর বেশি খুশি লাগে তো আর আলহামদুলিল্লাহ আরে সাফ সুতরা জিন গড়া হর আর সিমাদিন করি তার সুন্দর করে আইবদি আমার বেশি খুশি লাগে মাশাআল্লাহ। নিশ্চয় আছে যে তার লই কিরি দলে বলা ডাক্তার ইউনুস লই দিলে আর হস্টক কলরে বুঝে হারি বলা আর নান এন্টারভিউ সাইতে কি তাই ডাক্তার মোহাম্মদ ইউনুসরে আর ওয়েলকাম করি। আশ্রয় শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে যে রুট প্রোটেকশন থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সার্বিক একদম নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর হবে ঐতিহাসিক। রোহিঙ্গাদের সাথে বিশ্ব সম্প্রদায় যে আছেন তাদের পাশে, বাংলাদেশ যে তাদের পাশে আছে প্রমাণিত হচ্ছে। রোহিঙ্গাদের নিজেদের অনুষ্ঠান এটি এবং রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। তাদের যে খাদ্য সহায়তার যে সংকট দেখা দিয়েছে সেই বিষয়েও তাকে ব্রিফ করা হবে। এদিকে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশে সফরকালীন জাতিসংঘের মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফের পাহাড়ছড়া থেকে নারী ও শিশুসহ 18 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়, মেরিন ড্রাইভের কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচারের খবরে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের 10 থেকে 15 জন পালিয়ে গেলেও তাদের একজনকে আটক করে তারা। পরে ঘটনাস্থল থেকে রোহিঙ্গা 5 শিশু, 11 নারী ও 2 পুরুষকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। মধ্যরাতে উত্তাল রাজধানীর শাহবাগ। 5 দফা দাবিতে জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এদিকে ধর্ষকের বিচার 180 দিনের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে 6 দিন ধরে লাগাতার অবস্থানে ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে একাত্মতা জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেফতার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। ধর্ষণের জন্য ডেডিকেটেড দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। মিথ্যা ধর্ষণ মামলা করে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। নিরস্ত্র পুলিশের উপরে বর্বর হামলা করেছে, বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই লাকি গংদেরকে যারা শাহবাগের কসাই, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যেই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গুম, খুন, নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছিল, সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার পরেও
তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করা হয় নাই? আমরা আমাদের দাবিতে বলেছি যে অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এর পাশেই নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। সমাজ ব্যবস্থা সেটি যে ধর্ষণের অনুকূল, এই জিনিসটা আসলে আমরা মেনে নিব না। আমাদের যে সোশ্যাল স্টিগমা সেগুলো ভাঙতে হবে, সেক্ষেত্রে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। রাতে এই 2 অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিয়ে বাধ্য করা হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী লীগ ইস্যুতে কোনো বিভেদ নেই। যারা এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারাও ফ্যাসিবাদের দোষর। প্রয়োজনে অবশ্যই জুলাই বিপ্লবের মতো আবার জনগণকে নিয়ে রাজপথে নামা লাগলেও আমরা নামবো, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নামে এই দেশে আর রাজনীতি করতে পারবে না। আন্দোলনের নামে যাতে ফ্যাসিবাদী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে গণ অভ্যুত্থানের সকল সহযোদ্ধাদের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক এই ভিপি। 10টা ট্রাইব্যুনাল গঠন করেন, দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন। বুধবার রাতে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বাংলাদেশ সেনাবাহিনী। জানানো হয়, স্ট্যান্ডার্ড আইসিইউ প্রোটোকল অনুযায়ী প্রতিদিন শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আরও বলা হয়, বুধবার 4 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় শিশুটি। পরে সিপিআর প্রদানের মাধ্যমে শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়। রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে করা হচ্ছে ডায়ালাইসিস। অন্যান্য জটিলতার পাশাপাশি রক্তচাপও কমছে। সেনাবাহিনী জানায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকালের সময় আরও থাকছে, মায়ের কোলে ফিরল 2.5 মাসের সায়ান। ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়ার 2 দিন পর গাজীপুরে উদ্ধার, চোর চক্রের 4 সদস্য গ্রেফতার। অটোমেশন করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেমে। এর মাধ্যমে অনেকাংশে সহজ হবে এয়ারফিল্ডের নির্দেশনা কার্যক্রম। সিগন্যাল সময় কমে আসায় বাড়বে উড়োজাহাজ ওঠানামা। আগামী মে মাসের মধ্যেই এই প্রযুক্তি ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আধুনিকায়নের এই উদ্যোগ যুগান্তকারী জানিয়ে দক্ষভাবে পরিচালনায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়েছে 5 দশক। অত্যাধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়া ও একক এয়ারফিল্ডের কারণে কোনোভাবেই সীমাবদ্ধতা যাচ্ছে না এই বিমানবন্দরের। নানা সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝেই রিশিডিউল করতে হয় উড়োজাহাজ ওঠানামায়। অন্যদিকে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেশন না থাকায় অ্যানালগ পদ্ধতিতে বিমানবন্দরের অ্যাপ্রন পার্কিং কার্যক্রমের বেশিরভাগই ব্যক্তি নির্ভর। এতে ধীরগতিতে চলে সব ধরনের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে অটোমেশন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে আধুনিকতার নতুন সংযোজনে এয়ারপোর্ট পরিচালনা অনেকটা সহজ হবে বলে আশা বেবিচক চেয়ারম্যানের। স্মার্ট সিস্টেম ডেভেলপ করছি যাতে এই একটা রান ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ফ্লো ম্যানেজ করতে পারি, আমি ম্যাক্সিমাম এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি। যার জন্য আমার সিস্টেম অটোমেশনের সিএনএস এটিএমের যে অটোমেশন সিস্টেম হয়েছে সেটা কিন্তু আমার রেডারের মাধ্যমে কন্ট্রোলিং হবে। এটা ধরনের মার্চ এপ্রিল মে থেকে অপারেশনাল হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার এয়ারক্রাফট যে ল্যান্ড করছে, ট্যাক্সি করছে, পার্কিং হচ্ছে, সব অটোমেটেড হয়ে যাবে, যার জন্য আমার ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় ফেলতে পারবো। মূলত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক সার্ভিস, ট্রাফিক ফলো, এয়ার স্পেস ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস ও অ্যালার্টিং সার্ভিস। উইংগুলো অ্যানালগ পদ্ধতিতে সমন্বয় করতে হিমশিম খেতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। অবস্থার উন্নয়নে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে অটোমেশন চালু হলে ফ্লাইট ওঠানামার সংখ্যাও বাড়ানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটোমেশন হলে এফিসিয়েন্সিটা বাড়বে নিঃসন্দেহে, এবং সময় জটিলতা কমবে, এবং যে ভুল বোঝাবুঝিটা এটা অনেকটা কমে যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে ডাটা এন্ট্রিটা খুব সতর্কভাবে করতে হবে, এবং এই জন্য ইনিশিয়াল দিনে আপনি যারা এই এন্ট্রিগুলো করবেন তারা খুব এক্সপিরিয়েন্স লোক হতে হবে। নতুন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের মাঝে প্রশিক্ষণ, নির্ভুলভাবে ফ্লাইট সহ সবকিছুর ডাটা এন্ট্রি ও সার্বক্ষণিক মনিটরিং না হলে বিপর্যয় হওয়ার শঙ্কাও থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরির 2 দিন পর 2.5 মাস বয়সী শিশু সায়ানকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাতে শিশুটিকে তুলে দেয়া হয় মায়ের কোলে। বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকা থেকে শিশু সায়ানকে উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা হয় 4 জনকে। পরে বাবা মাকে সঙ্গে নিয়ে গাজীপুরে গিয়ে শিশু সায়ানকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসে পুলিশ। এর আগে গত 10 মার্চ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হয় চিকিৎসাধীন শিশুটি। পরে সদর থানায় অপহরণ মামলা করেন শিশুটির বাবা। মূল অপহরণকারী সে হচ্ছে সোনালী আক্তার শিরিন। তার যে পিসিপিআর বা তার যে মডাস অপারেন্ডি সেটা আমরা লক্ষ্য করে দেখি যে সে গত 1 মাসে সে বিভিন্ন জেলায় রেকি করছে, বিভিন্ন হসপিটালগুলোতে। 4 জনই এই মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ডিএমপি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় এই বাচ্চাটা অপহরণ করে তারা কি করবে সেই প্ল্যান করার জন্য তারা 4 জন যখন একত্রিত হয়েছে তখন কিন্তু আমরা তাদেরকে ধরে ফেলি। খুলনা মহানগরে বেড়েছে মশার উপদ্রব। প্রতি বছর মশক নিধনে সিটি কর্পোরেশন কোটি টাকার বেশি খরচ করলেও মিলছে না সমাধান। এ নিয়ে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের দাবি, জনবল সংকটে কাজ করা যাচ্ছে না। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরের নতুন বাজার বস্তি এলাকায় ডোবার আবর্জনা পরিষ্কার হয় না বছরের পর বছর। চারিদিকে অসংখ্য লার্ভা। শুধু এই এলাকা নয়, নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় এমন ডোবা কিংবা বন্ধ ড্রেন। খুলনা মহানগরীতে সম্প্রতি বেড়েছে মশার উপদ্রব। নগরবাসীর অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ সহ নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি মশারি, কয়েল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও সুফল মিলছে না। মশার উৎপাতে আমরা টেকতে পারি না। প্রতিনিয়ত আমাদের দিন রাত 24 ঘন্টা কয়েল জ্বালাইতে হয়। সিটি কর্পোরেশন আসে, আইসা ওই যে ধোঁয়া দেয়, তাতে কাজ হয় না। তথ্য বলছে, মহানগরের মশা নিয়ন্ত্রণে প্রতি বছর গড়ে 1 কোটি টাকার বেশি খরচ হলেও খুব একটা সুফল মিলছে না নগরবাসীর। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পরিকল্পনার অভাব, মাঠ পর্যায়ে কর্মরতদের অদক্ষতা ও তদারকির অভাব এবং অর্থ ও ওষুধের অপচয় রয়েছে। ওষুধের মান নিয়ে আমাদের প্রশ্ন আছে। সময়ের ব্যবধানে মশা যে তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য পাল্টিয়েছে, সেটার সাথে আসলে সঙ্গতি রেখে যে ওষুধ ব্যবহার করা দরকার সেটি হচ্ছে না। অবশ্য মশক নিধনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বল্প জনবলের অজুহাত সিটি কর্তৃপক্ষের। ওষুধের সমস্যা না, আমাদের লোক বলার একটু ঘাটতি আছে। বহিরাগত শ্রমিকরাও আমরা কিছুটা হলো যে আউটসোর্সিং যেটা বলে, তাই দিয়ে আমরা আমাদের মোকাবেলা করতেছি। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে প্রতিদিন সকালে 1 জন করে কর্মী ড্রেনে মশক নিধন ওষুধ ছিটান আর বিকেলে 1 জন ফগার মেশিন দিয়ে ওষুধ দেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামে মানে সন্তুষ্ট ক্রেতা। রয়েছে মূল্য ছাড়সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজরকাড়া আউটফিট। অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিভ রয়েছে এবারের ডিজাইনে। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের। এবার তো ট্রেন্ড দেখলাম, মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। আমাদের কিনছি আমি ওয়ান পিস। সব সময় তুলনায় একটু ডিফারেন্সটাই খুঁজতেছি, পাচ্ছি, কিনতেছি। আমি ঈদ উপলক্ষে ড্রেস কিনতে এসেছি। কালেকশনটা ভালোই লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ওদের কালেকশন নাইস। পাঞ্জাবিতে পাইছি অফার, এখন বাচ্চাদেরটা হচ্ছে কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। আমাদের ঈদের কেনাকাটা খুবই ভালো চলছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। কুপনে থাকছে রয়্যাল এনফিল্ড বাইক, ডাবল ডোর ফ্রিজ, ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট রিটার্ন। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খননের ৮ মাস না যেতেই সাতক্ষীরার মরিচচাপ নদীর গোয়ালডাঙ্গা বাজার এলাকার বেড়িবাঁধে দেখা দিয়েছে ভাঙন। শিগগিরই পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। মরিচচাপ নদী খননের কিছুদিন পর সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। জোয়ার ভাটায় ভাঙছে বাঁধের বিভিন্ন অংশ। সম্প্রতি ওই এলাকার বেড়ি বাঁধের প্রায় 500 ফুটেরও বেশি জায়গা ধসে নদীতে বিলীন হয়। এলাকাবাসী জানায় বাঁধটি দ্রুত সংস্কার না করলে তলিয়ে যাবে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হাজারকে হাজার গ্রাম এভাবে ভেসে যাবে, কোটি টাকার সম্পদ মানুষের নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে। কষ্টের ভিতরে আছে আমাদের এখানে ভাঙড় এলাকা। ভেঙে যাওয়ার পরে মনে করেন পানি ঢুকছে, আর অনেক লোক সবাই ভাষার ভিতরে একটা সাইকোলজি সেন্টারও নাই। এখন যদি ভেঙে যায় তাই এসিল্যান্ড টিউনও কি এই এর ক্ষতিপূরণ দিতে পারবে আমাদের? এই ধরনের চাষ হয়েছে, তরমুজ চাষ হয়েছে, তো এখান থেকে ভেঙে গেলে অলরেডি এইগুলাই এই কৃষকগুলা অসহায় পড়বে। কাল বৈশাখের আগেই, বৃষ্টির আগেই মেরামত করার চেষ্টা করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধটি মেরামতে জরুরি প্রস্তাব পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আর জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের পদক্ষেপ নিতে দেয়া হয়েছে নির্দেশনা। জরুরি কিছু ব্যবস্থা গ্রহণের জন্য যে পদক্ষেপ নেওয়া পানি উন্নয়ন বোর্ড থেকে, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে জিও ব্যাগ বা অন্য কি করা যায়, এটা তড়িৎ ভাঙনের যে অবস্থাটা সেটা আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আনুলিয়া ইউনিয়ন এলাকায় 16,86,00,000 টাকা ব্যয়ে গত বছরের 25 জুলাই শেষ হয় মরিচচাপ নদীর 5 কিলোমিটার খনন কাজ। সময় সংবাদ, সাতক্ষীরা। সুন্দরবনে পরিবেশ বান্ধব ট্যুরিজম কেন্দ্রগুলোর পাশাপাশি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বন সংলগ্ন এলাকার গড়ে ওঠা রিসোর্টগুলো। এতে বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। নিয়ম ও আইনের আওতায় এনে সুন্দরবন ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান করা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় পর্যটন সমৃদ্ধ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিস্তীর্ণ সুন্দরবনের কোল ঘেঁষে নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট দৃষ্টিনন্দন কটেজ। এসব কটেজকে কেন্দ্র করে বদলে যাচ্ছে বন সংলগ্ন এলাকার আর্থসামাজিক দৃশ্যপট। বনের উপর নির্ভরশীলতা কমে বিকল্প জীবিকার ব্যবস্থা হয়েছে কয়েকশো পরিবারের। দোকান, হোটেল, নৌকা চালনা, পণ্য বাজারজাতকরণ, গাইড সহ অন্যান্য পর্যটন সেবা পেশায় যুক্ত হয়েছেন তারা। স্থানীয়রা বলছেন বছর কয়েক আগেও বন ছাড়া বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ঝুঁকি নিয়েই বনে যেতেন তারা, জ্বলাতেন অপরাধেও। টুরিস্ট আসাতে আমরা আসলে আমাদের কর্মসংস্থান বেরোইছে, আমাদের পেটে ভাত ঢুকতেছে, এটা হচ্ছে ফার্স্ট। আমাদের একটা ভালো লাইফ লিড করতে পারতেছি, যেটা আগে আমরা পারতাম না। রিসর্ট হওয়ার পর থেকে আমাদের যাতায়াত খরচটা অনেকটা বেঁচে গেছে এবং আমরা ন্যায্য মূল্যে মাছের দাম পাই। আমরা মধু বা মাছ যেটাই আনি তার চাইতে মনে করেন দ্বিগুণ পাইতেছি। আগে বেচতাম মনে করেন 400 টাকা, এখন বেচতেছি মনে করেন 800 টাকা। ন্যায্য মূল্যটা আগে পাইতাম না, এখন পাচ্ছি। অপরদিকে পরিবেশ বান্ধব এই ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা অল্প সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছেন। ঘরে বসে সুন্দরবনের পাকপাকালির ডাক, বনের গহীনে প্রবেশ না করেও অপর সৌন্দর্য উপভোগ করতে পারছেন তারা। এছাড়া পর্যটনকে কেন্দ্র করে সুপেয় পানি, চিকিৎসা সেবা, শিক্ষা সহযোগিতা পাচ্ছে বন সংলগ্ন জনপদের বাসিন্দারা। ইকোটাকে বাঁচিয়ে রাখার যে একটা প্রাণপণ চেষ্টা, সেটাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমার। রিসোর্টগুলো হওয়ার ক্ষেত্রে আমি যতটুকু মনে করবো যে আমাদের এলাকার মানুষের ক্ষতির থেকে লাভের সংখ্যায় বেশি হয়েছে। ট্যুরিজমটা বর্তমান সময়ে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্যুরিজম, তো এইটাকে আরও বাংলাদেশের এই সেক্টরটাকে আরও উন্নতভাবে বা আরও এগিয়ে নিয়ে যেতে আসলে প্রত্যেকটা বিভাগেরই সমন্বয় প্রয়োজন। এদিকে বনের ওপর চাপ কমছে জানিয়ে এসব কটেজ রিসোর্টকে ইতিবাচক হিসেবে দেখছে বন বিভাগও। বনের জন্য আমি বলবো যে অনেকাংশে ভালো হয়েছে। ফরেস্টের উপরে কিন্তু ওই যে মানুষের যে দর্শনার্থীদের চাপ, সেটাও একটু কমবে বা ডাইভার্ট হবে বলে আমি মনে করি। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলা, খুলনার বাণীশান্তা, কৈলাসগঞ্জ এবং সাতক্ষীরার শ্যামনগরে অন্তত 23টি রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবন ঘেঁষা এ জনপদের আর্থসামাজিক পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন বনের সুরক্ষা। সেক্ষেত্রে বন, পরিবেশ, পর্যটন সহ সব বিভাগের সমন্বিত উদ্যোগ ও যথাযথ নীতিমালা পরিবেশ বান্ধব এই পর্যটন খাতকে আরও সম্প্রসারিত করবে বলে প্রত্যাশা অংশীজনদের। দাকপের ঢাংমারি থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। হজযাত্রীর পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ থেকে এই বয়স গণনা করা হবে। সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় 2025 সালের হজ মৌসুমের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে 15 বছরের কম বয়সী কেউ হজ পালনে অংশ নিতে পারবেন না। বুধবার সৌদি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশনা জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে যেসব মুসল্লি হজে যেতে ইচ্ছুক তাদের পাসপোর্ট অনুযায়ী বয়স 15 বছরের বেশি হতে হবে। বাংলাদেশ সহ সব মুসলিম দেশের সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি সরকার যে কোনো সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো রিজন থাকে। এটা যাতে যাদের উপরে হজ খরচ হয়েছে তারা নির্বিঘ্নে হজ পালন করতে পারে এই সুবিধার্থে, প্লাস গরমের দিকটা বিবেচনা করে হয়তো বা সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে 15 বছরের নিচে বাচ্চাদের হজ নিরুৎসাহিত করেছে। এই সিদ্ধান্ততে আমি বাংলাদেশ হিসাবে স্বাগত জানাই। সৌদি সরকারের এই সিদ্ধান্ত হজ ব্যবস্থাপনার দিক থেকে যুক্তিসঙ্গত বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হজ পালন করতে গিয়ে অভিভাবকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটি তাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন প্রবাসীরা। সৌদি সরকারের এবছরের যে উদ্যোগ, যে 15 বছরের নিচের যে শিশুরা আসলে দেখা যাচ্ছে যে হজের মৌসুম প্রচন্ড গরম থাকে, ওই গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের হজে বিঘ্নিত হয়, হজ করতে বিঘ্নিত হয়। তো সৌদি সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে 15 বছরের নিচে শিশুরা যেন না আসে এ ব্যাপারে উৎসাহিত করে সৌদি সরকার যে আইন করেছে, আমি মনে করি এটা যথোপযুক্ত। 2025 সালের হজ মৌসুমের জন্য প্রাক নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম পবিত্র মক্কায় হাজিদের জন্য বাড়ি ভাড়া সহ সব কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ যাত্রীদের কোটা 1,27,000-এর বেশি থাকলেও সরকারি বেসরকারিভাবে হজ পালনে যাবেন প্রায় 85,000 মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিদায় বেলায় ক্যারিয়ার নিয়ে আক্ষেপের কথাও লিখেছেন রিয়াদ। এর আগে 2021 সালে টেস্ট এবং গেল বছর টি-20 থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ। একজন মাহমুদুল্লাহর জন্ম একদিনে হয় না। বাংলাদেশের মতো দেশে যুগ যুগান্তরেও পাওয়া যাবে কিনা তা নিয়ে বহু সংশয়। 17 বছরের ক্যারিয়ার চারটিখানি কথা নয়। এর মাঝে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। অনেক সময়ই শিকার হয়েছেন নোংরা পলিটিক্সের, সেটা দল থেকে ছুঁড়ে ফেলার। এখন চাইলেই কেউ আর এটা করতে পারবে না, কারণ প্রিয় দলটাকেই যে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বর্ণনা করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে 10 বছর আগে অ্যাডিলেইডে। অ্যান্ডারসন, ক্রিস জর্ডানদের বিপক্ষে শুয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছিলেন তিনি। 103 রানের মহাকাব্যে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট। বিশ্বকাপে লাল সবুজের ওটাই সেরা সফলতা, যা এসেছিল মাহমুদুল্লাহর হাত ধরে। এমন আরো বহু ইনিংসের মালিক তিনি। কখনো সেখানে 3 অঙ্কের ম্যাজিক ফিগার, আবার কখনো সামান্য কিছু রানের অসামান্য অবদান। সবসময় চুপচাপ স্বভাবের ক্রিকেটার, প্রয়োজনে প্রতিপক্ষের জন্য বড্ড নিষ্ঠুর। আর তাই ভালোবেসে ভক্তরা ডাকা শুরু করলেন সাইলেন্ট কিলার। প্রিয় ক্রিকেটটাও তিনি ছেড়ে গেলেন নিঃশব্দে, চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই। বিদায় বেলায় একটু আবেগী মাহমুদুল্লাহ। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই যে তার পক্ষে করা সম্ভব হয়নি, সেটার আক্ষেপ প্রকাশ করেছেন সোজা সাপটা ভাষায়। প্রিয় লাল সবুজ জার্সি মিস করবেন, সেটা মুখে না বললেও প্রকাশ করেছেন ছেলের আবেগের মধ্য দিয়ে। মেনে নিয়েছেন রূঢ় বাস্তবতা, যেখানে আবেগের কোনো ঠাঁই নেই। তবে
একটা জায়গায় সমীকরণ মেলাতে পারেননি তিনি। মাশরাফি, তামিম, মুশফিকদের মতোই মাঠ থেকে বিদায় বলার কঠিন সাহসটা দেখাতে পারেননি এই অলরাউন্ডার। অবসর নিয়ে একটা ভুল সংস্কৃতিতে দেশের ক্রিকেট সেই বলয় ভাঙতে পারেননি তিনিও। স্টেডিয়াম ভর্তি দর্শকের আবেগ আর ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় বলার রীতিটা অনুপস্থিত থাকলো রিয়াদের বেলায়ও। গেল কদিন থেকেই মাহমুদুল্লাহর অবসর নিয়েছিল কানাঘোষা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা নিয়ে উঠে প্রশ্ন। এসব কিছুর মোক্ষম জবাব দেওয়ার উপলক্ষ তিনি পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু পারেননি, ব্যর্থ হয়েছিলেন চরমভাবে। তখনও উপলব্ধির বাইরেই ছিলেন তিনি। কে জানে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা বৃষ্টিতে না ভেসে গেলে হয়তো গল্পটা হতো ভিন্ন। এস এম ইকবাল, সময় সংবাদ। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। এমন ক্যারিয়ারের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তামিম ইকবাল। সাইলেন্ট কিলার, সেরা ফিনিশার, ভদ্র ক্রিকেটার, কত নামেই না ডাকা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে। কমাস আগেও জাতীয় দলে তাকে ঠিকঠাক মূল্যায়ন না করা নিয়ে সমালোচনা ছিল দেশের ক্রিকেটে। তবে শেষ বেলায় সেই রিয়াদই বনে গেছেন খলনায়ক। আক্ষেপ আর হতাশা নিয়েই বিদায় জানিয়েছেন দেড় যুগের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে। তার এই বিদায়ে আবেগ ঘন পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তার সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের অবসরের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় টাইগারদের অনেক ম্যাচের জয়ে বড় অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। বলেছেন সাইলেন্ট কিলার নয়, বন্ধু মহলে তাকে ডাকতেন পেইন কিলার নামে। জাতীয় দলে থাকাকালীন রিয়াদের সঙ্গে প্রায় খুনছুটিতে মারতে দেখা যেত তামিম ইকবালকে। রিয়াদকে নিজ এবং দলের জন্য বড় অনুপ্রেরণা মনে করেন খান সাহেব। এমন আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পন্ন করায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তানজিদ তামিমের কাছেও বড় অনুপ্রেরণার নাম মাহমুদুল্লাহ রিয়াদ। জুনিয়রদের কাছে রিয়াদ ভিন্ন ধরনের মানুষ, যে কোনো সমস্যায় পাশে পাওয়া যায় তাকে। মিরাজও সমস্যায় পড়লে ছুটে যেতেন রিয়াদের কাছে। এমন একজন মানুষের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন মিরাজ। মাহমুদুল্লাহর ক্যারিয়ারে 4 সেঞ্চুরি, 4টাই আইসিসি ইভেন্টে। তার হাত ধরে একাধিক হেরে যাওয়া ম্যাচে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এমন একজন ক্রিকেটারকে সত্যিকারের কিংবদন্তি মানেন তাসকিন আহমেদ। তার সঙ্গে খেলা প্রতিটা ম্যাচই তাসকিনের কাছে অনেক সম্মানের। মুশফিকের পর মাহমুদুল্লাহ, পরপর দেশের 2 নক্ষত্রের বিদায়ে কষ্ট পেয়েছেন সতীর্থ ইমরুল কায়েসও। দুজনের সঙ্গেই ড্রেসিং রুম শেয়ার করেছেন দীর্ঘদিন। তাদের ধৈর্য ও দেশের ক্রিকেটের প্রতি নিবেদন সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করেন জাতীয় দলের সাবেক ওপেনার। এছাড়া রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খান সহ অনেকেই রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়েছেন তার ভবিষ্যতের জন্য শুভকামনা। তামিম হোসেন, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনে আসার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর শারীরিক অবস্থার অবনতি। একদিনে 4 বার বন্ধ হার্টবিট, কমছে রক্তচাপ। দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী। এবং শাহজালাল বিমানবন্দরে বসছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক সিস্টেম। মে মাসের মধ্যেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু। দক্ষভাবে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।